কমিশনকে স্বাধীন বলা হলো, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। কর্মপরিকল্পনা অনুযায়ী চলছে প্রস্তুতি। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। বহিষ্কারাদেশ বাতিল সহ ৫ দফা দাবিতে রাজধানী নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি। গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি ডকইয়ার্ড করার পরিকল্পনা নৌ উপদেষ্টার, মেরিটাইম গবেষণা সহায়তার আশ্বাস নৌবাহিনী প্রধানের। কেরানীগঞ্জে কৃষকের জমি ভাড়া নিয়ে মুক্তধারা সিটি হাউজিং এর দেদারসের প্লট বিক্রি, নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে কার্যক্রম। চীন পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মতি, অর্থনৈতিক সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয়। এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ইরানে নিহত আরও 2, অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানির 14 বিমান ইসরায়েলে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি রাবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনকে যতই স্বাধীন বলা হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, কমিশন নির্বাচনী রোডম্যাপ বোঝে না, নির্বাচন কর্মপরিকল্পনা নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করে, সে অনুযায়ী কাজ করছে। এ নিয়ে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, তবে তা প্রকাশ করা হবে না। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। রাজধানীর নতুন বাজারের রাস্তা থেকে সরানো যায়নি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন তারা। এতে নর্দা থেকে রামপুরামুখী সড়কে যানজট চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী ও সাধারণ যাত্রীদের। সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে চাইলেও যেতে রাজি হয়নি শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা। এরপরই পুলিশ বল প্রয়োগ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে দুপক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সবাই যারা জুলাই যোদ্ধা ছিল, সম্মুখ সারির সবাই মিলে ইউজিসিতে গিয়েছিল। ইউজিসির সাথে আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, কিন্তু এই পেপার ওয়ার্কের মাঝে এই সমস্যার সমাধান হয়নি। কিছু পুলিশ আমাকে মিছিলের মাঝখানে মানে প্রশাসনের মাঝখানে নিয়ে যায়, টানতে টানতে আমাকে মারে এবং বলে যে থানায় নিয়ে যাবো। 8-10 জন মিলে আমাকে মারছে। আমার পিঠটা কি করছে দেখেন, আমি হাতটা নড়াতে পারতেছি না, একদম অবাক হয়ে গেছে। না, কোনো হামলার ঘটনা ঘটে না এখানে। পরিকল্পনা তো বৃহৎ জিনিস, অনেক বড় জিনিস। আমাদের ইনস্ট্যান্ট হলো ওদের সাথে কথা বলা, আমাদের জনদুর্ভোগ কমানো, জাল চলাচল স্বাভাবিক করা। এটা আমাদের কমিশনার মহোদয়ের নির্দেশ। আমাদের ডিসি মহোদয় এখানে আছে, অফিসার ইনচার্জ মহোদয় আছে। এখানে আমরা সবাই মিলে চেষ্টা করতেছি জনদুর্ভোগ কমানোর জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা কথা বলছেন। সরাসরি চলে যাব সেখানে। এরপর 27 তারিখে আবার বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ দেওয়া হয়। এরপর থেকে প্রায় 2 মাস আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরই মধ্যে গত 26শে মে আমাদের শোকজ করা হয় এবং 2রা জুন আমাদের 26 জন শিক্ষার্থীকে ঈদের ঠিক আগে 26 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ ছিল সেই মিথ্যা অভিযোগ, যেখানে বলা হয় যে আমরা শিক্ষকদের আটকে রেখেছিলাম এবং আমরা যখন এর প্রমাণ চাই, এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। বরং আমরা আন্দোলনের পক্ষে যেসব যৌক্তিক দাবি নিয়ে যেসব ফেসবুক পোস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট করেছি, সেসবকে কেন্দ্র করে তারা বহিষ্কার করেছে বলে তাদের ভাষ্যমতে বলেছে। এবং
এই ধরনের তার সিদ্ধান্তকে আমরা বারবার বিভিন্ন সরকারি যেমন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো বিভিন্ন সরকারি প্রশাসনের কাছে বারবার গিয়েছি যে স্যার আমাদের এসব অযৌক্তিক কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন, আপনারা কথা বলুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলুন। কিন্তু গত 2 মাসেও কোনো ধরনের সমাধান আমরা সরকারের কাছ থেকে 7বার ইউজিসিতে এবং 2বার মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের সুষ্ঠু সমাধান পাইনি। এরপরে আমরা শেষ পর্যন্ত একদম ফাইনাল স্টেজে এসে কোনো উপায় না পেয়ে দেশের জনগণের অ্যাটেনশন পাওয়ার জন্য, দেশের জনগণের এবং সরকারের সাহায্য পাওয়ার জন্য আমরা নতুন বাজারে এসেছি একটি শান্তিপূর্ণ কর্মসূচির জন্য। আশ্বাস দেওয়া হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে যে বাকি ঘটনা নিয়ে আপনারা আসেন, আসলে সুরাহা হবে বা সমাধান হবে। যেটা দর্শক, শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে সমাবেশের দাবি নিয়ে কথা বলছিলেন শিক্ষার্থী প্রতিনিধিরা। এতক্ষণ ছিলাম সেখানে। গভীর সমুদ্র বন্দর স্থাপনের পাশাপাশি ডকইয়ার্ড করার পরিকল্পনা রয়েছে সরকারের, জানালেন নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে উদ্বোধনীতে এই কথা জানান তিনি। এ সময় ন্যাশনালি হাইড্রোগ্রাফি সমৃদ্ধকরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি সংস্থার সমন্বয় ঘটাতে ফিশারি থেকে শুরু করে নৌবাহিনী, BIWTA, মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে মেরিটাইম গবেষণা সহায়তায় শিক্ষার্থীদের আশ্বাস দেন নৌবাহিনী প্রধান নাজমুল হাসান। Advisor of the Shipping Ministry, I've tried day and night, as RF said, that to communicate in the coastal area mostly. Because our coastal area which gives us the fishery, the fishes, the maritime issues which are around the coastal area. And our coast is very rich in fisheries, in the supply of protein, let me say in a different term, and also আবাসন ব্যবসার কোনো অনুমোদন ছাড়াই দেদারসে বিক্রি করছে প্লট। কৃষকদের জমিতে ভাড়ায় সাইনবোর্ড টাঙিয়েই চলছে মহাপ্রতারণা। এমন জালিয়াতি করে আসছে কেরানীগঞ্জের মুক্তধারা সিটি হাউজিং কোম্পানি। অনুমোদন ছাড়া রাজুক প্লট বিক্রিতে নিষেধাজ্ঞা দিলেও বছরের পর বছর ধরে কোনো তোয়াক্কা করছে না কোম্পানিটি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাস্তার পাশে কৃষি জমির বিস্তীর্ণ মাঠে সাঁটানো বড় বড় সাইনবোর্ড। সবজি ও ফসলি আবাদের এসব জমির বেশিরভাগই ভাড়া নিয়ে সাইনবোর্ড বসিয়েছেন মুক্তধারা সিটি হাউজিং। দেখে মনে হবে সাইনবোর্ড টাঙানো সব জমি মুক্তধারার, কিন্তু সবই প্রতারণায় ঠাসা। এভাবেই ঠকাচ্ছেন গ্রাহকদের। আবার কিছু কৃষকের জমি জোর করেও কিনে নেয় প্রতারক কোম্পানিটি। ভয়াবহ প্রতারণার এ যেন রূপকথার গল্পকেও হার মানাবে কেরানীগঞ্জের আটিবাজারে গলাতিয়া রোডে গড়ে ওঠা মুক্তধারা সিটি হাউজিং কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, জমি না কিনে জমির মালিকদের কাছ থেকে সম্মতি নিয়ে সাইনবোর্ড টানানো, তারপর প্লট বানিয়ে ওই মালিকের মাধ্যমে রেজিস্ট্রি করে দেয় সরকারি আইনে, যা পুরোপুরি অবৈধ। তো আমরা কোথাও বিক্রি করতে যাই, বিক্রি করতে পারছি না। কেন জানেন? হারা বলতেছে, যারা কিনতে আসে ওরা বলতে যায় এই হ্যাঁ ডকুমেন্ট ছাড়া আমরা নিব, আমরা জমি না। একই সাথে স্থানীয় নেতাদের হাত করে দেদারসে চলছে ফসলি জমি ভরাট। এদিকে অনুমোদন না থাকায় মুক্তধারা সিটিকে প্লট বিক্রি বন্ধে চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। কিন্তু সেই নীতির তোয়াক্কা না করেই এই হাউজিংয়ে চলছে অবৈধভাবে প্লট বিক্রি। শুধু তাই নয়, আবাসন কোম্পানির যে কয়টি লাইসেন্স প্রয়োজন তার কোনোটাই নেই মুক্তধারা আবাসন কোম্পানিটির। সরকারি আইনে যেখানে অনুমোদন ছাড়া প্লট ক্রয় বিক্রয় করা যাবে না, সেখানে এই হাউজিং কোম্পানি কিভাবে চালাচ্ছে এমন ভয়াবহ প্রতারণা, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্ণধারের কাছে দেশ টিভি। আসলে আমি শুরুতে আপনাকে বলছি, এটা ছোট্ট প্রজেক্ট তো, আমাদের গেটেড কমিউনিটি তো, এখানে অন্য কোনো অনুমোদনের খুব প্রয়োজনীয়তা এখানে খুব করে না, ম্যাটার করে না। জি ম্যাটার করে না। এদিকে সম্প্রতি অনুমোদনহীন আবাসন কোম্পানিগুলো থেকে প্লট না কেনারও সতর্ক করেন রাজু। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের। গতরাতে আলাদা দুর্ঘটনায় এসব ঘটনা ঘটে। আর নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় 4 জন নিহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে আর বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ময়মনসিংহের ফুলপুরে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাহেন্দ্রের 6 যাত্রী নিহত হন। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনা আয়াদি হালুয়াঘাট গাড়িটা রানিং গাড়ি আর উনি 6 জন মারা গেছে। মাইন্ড সরায়া জিনিস আমরা সব সরায়া উল্টা তুললা লাস্ট তুললা পরে এক সাইডে করলাম। আরো 3-4 জন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি তারা লয়ে গেছে। গাড়ি পুড়ে ফেলছে, ঠিক আছে। এলাকার জনগণ ঠিক আছে উত্তেজিত হয়ে, ঠিক আছে, আমাদের এলাকায় ঠিক আছে ওই সুখের মাথা ঠিক আছে চলতেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার। যতটুকু আমি জানছি যে চালক এবং হেল্পার বা বাসের যারা কর্মচারী সবাই চালক আমরা চেষ্টা করতেছি, জনগণকে বোঝাচ্ছি যে রাস্তাটা এবং রেখার আসতেছে, বাসটাকে আমরা থানার মধ্যে নিয়ে যাব এবং রাস্তাটা খেয়ে যাব। এদিকে নাটোর সদরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 জন নিহত হয়েছেন। বিকেল 5টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। পরে আহত 3 জনকে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়ে গেছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর ফুলগাজীতে মহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামতে শুরু করেছে। এতে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ফেনীর ফুলগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক চাষিরা। এমন পরিস্থিতিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে বাঁধের ভাঙন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী। এমন সময় তিনি বাঁধ মেরামতের আশ্বাস দেন। সকালের পর থেকে পানি একটু একটু কমতেছে। আমরা যারা ঘরবাড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরবাড়ির দিকে যাইতেছি। বিলোনিয়া থেকে যে আসা মোহনী নদীর যে টেকসই একটা বাঁধ চাই, আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের একটি বড় অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। সাহিদ ইব্রাহিমের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। সৌন্দর্য বর্ধন আর পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কুয়াকাটায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সাগর পাড়ের মেরিন ড্রাইভ সড়ক। তবে কাজ শেষ হওয়ার আগেই জোয়ারের পানিতে ধসে পড়েছে রাস্তাটির বড় একটি অংশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ। উঠে এসেছে স্বজনপ্রীতির অভিযোগও। বালির উপর ফিলিং করলে সে কাজটা খুব একটা টেকসই হয় না। এখানে এতটাই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই মেইন ড্রাইভটা কিছুদিনের ভিতরে ভাঙিয়া এই পড়ে গেছে, তছনছ হয়ে গেছে। সরকারের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেছে। কুয়াকাটা পৌরসভার আওতায় 1300 মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণের প্রকল্প নেওয়া হয় IUIDP ফেজ 2 এর অধীনে। 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবরার ট্রেডার্স, SM ট্রেডার্স ও মোল্লা ট্রেডার্স 3 ভাগে কাজ পায়। একাধিক সূত্র জানায় সব প্রতিষ্ঠানই পৌর মেয়রের ঘনিষ্ঠজনের মালিকানাধীন। এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার বিল উত্তোলন করেছে এই প্রতিষ্ঠানগুলো। অথচ ঠিকমতো কাজ শেষ হওয়ার আগেই প্রকল্প ধসে পড়েছে। একাধিকবার ফোন দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রকল্পটির দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে যখন আমরা প্রশাসকের দায়িত্ব পাই, আমাদের এসিল্যান্ড ওখানে প্রশাসক হিসেবে রয়েছেন, আমরা কাজের নিম্নমান দেখে সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছিলাম। এই পাকা রাস্তা নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে
ওই নির্মাণ কর্তৃপক্ষ কোনো আলোচনা করেন। এই কাজটি করার আগে পরিবেশের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার একটি তদন্ত কমিটি গঠন করেছে আমাকে আহ্বায়ক করে, যে কমিটিটি আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরেজমিনে সবকিছু যাচাই বাছাই করে তারপর তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। কুয়াকাটার পর্যটন কেন্দ্রিক এই প্রকল্প এখন নাগরিকদের চোখে পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। 1.5 কোটি টাকা খরচের পরও উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতা নিয়েও। সবাই চাইছেন নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী নিয়ে প্রকাশ্যে চালাচ্ছে অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছে ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর নেমে আসে অমানবিক নির্যাতন, হামলা করা হয় বাড়িঘরে। আর নির্যাতনের হাত থেকে বাদ পড়ে না এলাকার নারী ও শিশুরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 জুন সকাল 9:30 জমি দখলে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপরে হামলা চালায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরার ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর সদস্যরা। এতে নারী শিশুসহ আহত হয় অন্তত 6 জন। দীর্ঘদিন ধরে এই ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর চাঁদাবাজি, হামলা, জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালান অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারী ও শিশুরাও। আমার টাকা দেওয়া লাগবে, কৃষির টাকা ভাই, চাঁদা দেওয়া লাগবে, কৃষির চাঁদা চাচ্ছি দাও, না দিলি বাড়ি গাড়ি পুরা কিচ্ছু হবে না। আমলিকের দল করে, তার প্রভাব অনেক, তার সন্ত্রাসী বাহিনী আছে, তাদের দিয়ে আমাদের উপর অত্যাচার করে বা চাঁদা চায় আমার কাকার কাছে। আজকে ধরেন পরিকল্পনাভাবে বাড়ির ভিতর ডাকি নিয়ে যাওয়া হচ্ছে, মারেছে আমার চাচার ভাবির স্বাস্থ্য ভাই। স্থানীয়রা বলছেন এসব ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলে না কোনো প্রতিকার, উল্টো হতে হয় নির্যাতনের শিকার। তাই এই টিপু বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় তারা। এই ওরা বালু নিয়ে ভরতেছে রাত্রে আধারে, রাত্রে 2টা-3টা বাজে, অস্ত্র নিয়ে ঘরে, চাইনিজ কুড়াল নিয়ে ঘরে। আমরা তো আতঙ্কে বাইরে বাড়িতে পারি না। বিচার সেটা থানায় করার জন্য গেছে, তাদের বিচার হয়নি এবং আমার নানা এবং আমার মামা দুজনকে তারা নিয়ে যেয়ে থানায় আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। যাতে বিচার হয় সেইটা আমরা শান্ত সতের যাতে বাস করে ফেলে সেইটা আমি চাই। তবে অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান টিপু খানের দাবি, এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন তিনি। এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক আমি মনে করি, সম্পূর্ণ বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি এই সম্পর্কে কোনো আমার ধ্যান ধারণা নেই। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা, দিচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তাকে তো আমি একবার ধরছি, এর আগে একবার ধরিয়ে প্রায় 2 মাসের মতো জেলে ছিল। আবারও আমি আমার মতো চেষ্টা করতেছি ভাই। ও হলো স্পেসিফিক অভিযোগ থেকেও দেয় না, তারপরে আমরা আমাদের মতো করে দেখি। শুধু আশ্বাস নয়, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুতই চেয়ারম্যান টিপু সহ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আশা জাগিয়েও বিদেশে আম রপ্তানি লক্ষ্যমাত্রার ধারের কাছেও যায়নি। 6,500 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মৌসুমে মাঝামাঝি পর্যন্ত গেছে মাত্র 21 টন। বৃষ্টি ও গরমের কারণে রপ্তানিযোগ্য না হওয়ার অজুহাত দেখিয়ে আগ্রহ যেখানে সবগুলো দেশই এখন না করেছে। কামাল হোসেন, তারেক রহমানের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। দেশে ও বিদেশে রাজশাহী অঞ্চলের আমের চাহিদা বেশি। বিশেষ করে যে পরিমাণ আম রপ্তানি হয় তার 70% পূরণ হয় এই অঞ্চল থেকে। তবে নানা সংকটে আম রপ্তানির লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না। চলতি বছর রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে 6,720 মেট্রিক টন। এর মধ্যে রাজশাহীতে 200, চাঁপাইনবাবগঞ্জে 6,000, নওগাঁয় 505 এবং নাটোরে 15 মেট্রিক টন। আমের রপ্তানি মৌসুম শুরু হলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে 17 এবং নওগাঁ থেকে মাত্র 4.8 মেট্রিক টন আম গেছে। আইনারা চাঁপাইনবাবগঞ্জে তো দেখেছেন যে অনেকে বাগান ভিজিট করেছে এবং অনেক আম যাবে বলে করেছে, কিন্তু এখন পর্যন্ত
আমার জানা মতে কোনো আম যে বিদেশে গেছে এটা মনে হয় না। মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করব যেন আম রপ্তানির জন্য ট্রেসিবিলিটির বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হয়। বরেন্দ্রভূমিতে কিন্তু প্রচুর আম্রপালি বাগান আছে, সাথে বাড়ি ফোর যায়, বানানা কিছু যায়, এবারে যাবে। আর যেটা অনেক বেশির কথা বলছেন বা আমরা যেটা আশান্বিত হয়েছিলাম চায়নার ক্ষেত্রে আর কি, সেটার তথ্য আসলে আমার কাছে নাই। ফাইটোস্যানিটারি সনদ জটিলতার কারণে বিদেশে আম রপ্তানিতে বিলম্ব হয়। এবার গরম ও বৃষ্টির প্রভাব ফেলেছে আমের উৎপাদনে। তারপরও রপ্তানি হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা আমাদের বায়ার অথবা আমাদের উৎপাদকদের সাথে, কৃষকদের সাথে যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে, চুক্তি করছে, আশা করি আমাদের সেই চুক্তি মোতাবেক সে আম আমাদের সামনে রপ্তানি হবে। লম্বা একটা ঈদের ছুটি গেছে, এই সময়গুলোতে আম হারভেস্টিং কম হয়েছে এবং পরিবহনের বন্ধ ছিল, যার জন্য আমাদের কিছুটা রপ্তানি কম হয়েছে। তবে এখন আবার নতুন করে আমাদের যে রপ্তানির যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। আমাদের এই মুহূর্তে আসলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তাদের চাহিদা অনুযায়ী অতটা না থাকার কারণে কৃষক কিছুটা বিড়ম্বনায় পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, চাষিরা উদ্যোগ নিলেও আম রপ্তানি নিশ্চিত করতে সরকারি তৎপরতা থাকা দরকার ছিল। এছাড়া রপ্তানির চেইনগুলোও আগে থেকে ধরে রাখার ব্যবস্থা নিতে পারত সরকার। আমি নতুন নতুন বাজার অনুসন্ধান করা এবং বাজারগুলোকে সম্প্রসারিত করা, এখন আমাদের সেই জিনিসটার হয়তো ঘাটতি রয়ে গেছে। বিদেশে আম রপ্তানিযোগ্য করতে চাষিদের জন্য সরকারের ৬২ কোটি টাকার প্রকল্প চলছে রাজশাহীতে। তারপরও বিপুল পরিমাণ আম পাঠাতে না পেরে দেশের সুপার শপই শেষ ভরসা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেশব্যাপী যখন ডেঙ্গু চোখ রাঙাচ্ছে, ঠিক তখন নড়াইল সদর হাসপাতাল যেন ডেঙ্গু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। মানুষ চিকিৎসা নিতে এসেই ডেঙ্গুর ঝুঁকিতে পড়ছেন। নড়াইল থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশপাশে ময়লা আবর্জনা, জলাবদ্ধতার অবস্থা দেখে যে কারো মনে হতে পারে এ যেন মশার বংশবিস্তারের কারখানা, যেখানে পানিতে কিলবিল করছে লাখ লাখ মশার লার্ভা। এমন চিত্র দেখা গেছে নড়াইল সদর হাসপাতালের আশপাশের বিভিন্ন স্থানে। অথচ হাসপাতালে মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসেন সুস্থ হওয়ার জন্য। শুধু হাসপাতালে নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনগুলোর জলাবদ্ধতার কারণে মশার উৎপাত বেড়েছে কয়েক গুণ। দিনে ও রাতে মশার কয়েল বা মশারি টাঙ্গিয়ে বসবাস করতে হচ্ছে। যে কোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই বাস করতে হচ্ছে স্থানীয়দের। তার উপর বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ড্রেন নির্মাণ না করায় এবং যে সামান্য ড্রেন আছে তা ঠিকমতো পরিষ্কার না করায় পানি জমে থাকে। এতে বিস্তার ঘটছে মশার। যেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে সেইখানে পানি এবার জমে থাকলে ডেঙ্গু বংশবৃদ্ধি হবে এবং আপনার নড়াইলের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়বে। দিনে রাতে আমাদের মশার কয়েল ব্যবহার করতে অবস্থা আমাদের যে কোনো মুহূর্তে ডেঙ্গু আক্রমণ করতে পারে। সবাই আসলে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের কোনো পথ নেই এবং পৌরসভাও সেই পদক্ষেপ দেখছি না। এই দিয়ে আমরা এলাকাবাসী সবাই আতঙ্কে আছি, আমাদের প্রচুর ডেঙ্গুর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা জানান, নড়াইলে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে নেই। বৃষ্টি যেভাবে হচ্ছে এভাবে চলমান থাকলে ডেঙ্গুর প্রকোপ মুক্ত থাকা যাবে। হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা পৌর কর্তৃপক্ষের বলেও জানান তিনি। এবছর আমাদের তুলনামূলকভাবে কম। এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী নাই, গত এই এক সপ্তাহতেও নাই। তাতে বোঝা যায় যে ডেঙ্গুর যে প্রকোপ সেটা এবছরের জন্য নড়াইলে একটু কম বলা যায়। বৃষ্টি হয়তো বা কম হয়েছে, সে কারণেও হতে পারে। দ্রুত হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কার করে মশার বংশ বিস্তারে লাগাম টানবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।